ওনারা রুমে এসে জিজ্ঞেস করতে থাকে আকাশের এরকম অবস্থা কারা করেছে, এই ব্যাপারে প্রশ্ন করতে থাকে। সবার থেকে সবটা শোনার পরে আকাশ বলল, ঈশা আর ওর বাবা মিলে লোক ঠিক করে আমাকে হসপিটালে পাঠা চেয়েছিল। আবির বলল, ওরা এমন একটা কাজ করতে পারলো? আকাশ বলল, যার যেমনটা ইচ্ছা হয়। এইদিকে কিছুক্ষণ পরে আবির চলে আসে রাজীব চৌধুরীর বাসায়। ওখানে ঈশা আর আকাশের বাবা মা ওনারাও ছিল। আবিরকে দেখার পরে ঈশা বলল, এ কি আবির, তুমি এখানে? এরপর একে একে সবাই এই প্রশ্নটা করতে থাকে। প্রশ্নগুলো শোনার পরে আবির বলল, আপনি আর ঈশা মিলে আকাশকে কেন লোক দিয়ে মার খাওয়ালেন? রাজীব বলল, আমরা যে মার খাওয়ালাম তার কি কোনো প্রমাণ আছে? আবির বলল, আকাশের কাছে প্রমাণও তো আছে। বাবা বলল, বুঝলাম না, তুমি কে? রাজীব বলল, ভাইয়া, ওর সাথেই ঈশার বিয়ে হওয়ার কথা ছিল। বাবা বলল, তা আবির, তুমি ঈশাকে কেন বিয়ে করতে চাইছো না? আবির বলল, যেখানে আপনার ছেলে আমাকে মানা করে সেখানে আমি কি করে বিয়ে করব বলেন? বাবা বললেন, আমার ছেলে মানা করেছে মানে? আবির বলল, মানে হলো ওরা দুজনে যাকে লোক দিয়ে মার খাওয়ালো সেই আপনার ছেলে। আরও সহজ করে দিচ্ছি, যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম আর ওই দিন একটা ছেলেকে পরিচয় করে দিয়েছিলাম আপনার সাথে, মনে আছে কি? মা বললেন, আমার মনে আছে, ওই দিন তো উনি ছিল না, সেজন্য উনি জানে না। তুমি বলো বাবা। আবির বলল, আমার সাথে সেই ছেলেটা ছিল। ওই ছেলেটা হচ্ছে আপনাদের ছেলে আকাশ চৌধুরী, যাকে ছোটবেলায় আপনাদের থেকে মিথ্যে একটা ষড়যন্ত্র করে দূরে সরিয়ে রেখেছিল এতগুলো বছর। বাবা বললেন, মিথ্যে ষড়যন্ত্র মানে? আবির বলল, তাহলে প্রথম কাহিনী থেকে বলতেছি। এরপর আবির আকাশের বাবাকে তনু আর রাকিব কিছু কাহিনী বলে। তারপর জেল খেটে আসার পরে কি কি হয়েছে সেই সব কাহিনীও বলতে থাকে। সবটা শোনার পরে আকাশের বাবা মা দুজনেই দাঁড়ানো অবস্থা থেকে সোফায় বসে পড়ে। আবির বলল, আঙ্কেল, আপনারা ঠিক আছেন তো? বাবা বললেন, তুমি কি সত্যি বলছো? আবির বলল, আমি মিথ্যে কেন বলবো? বাবা বললেন, আমার ছেলে কোথায় এখন? আবির বলল, যেখানে আছে ভালো আছে, তবে আপনারই সাথে থেকে আপনার ভাই সবসময় আপনারই ক্ষতি করার চেষ্টা করে চলেছে। বাবা বললেন, রাজীব, তুই আমার সাথে এরকমটা করতে পারলি? রাজীব বলল, ভাইয়া, তুমি এসব কি বলছো? একটা ছেলে এসে ওই ছেলেটাকে আকাশ বলে দাবি করলো আর তুমি সেটাই মেনে নিলে? তার সাথে আমি ওকে ওই বাসা থেকে বের করে দিয়েছিলাম, এটা আবার তুমিও বিশ্বাস করে নিয়েছো? বাবা বলল, কিন্তু ও যে বলল। রাজীব বলল, ও কি বলল তা শুনে কাজ নেই তোমার। আবির বলল, এই নিন আপনার ছেলের কার্ড, আর এটা আমার বাসার ঠিকানা। যদি কখনো সময় পান তাহলে এসে দেখা করে যাবেন। তবে আকাশ এখনো অনেক অসুস্থ, আমার বোন ওই সেবা করতেছে। আসলে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেই ওরা বিয়ে করবে, সেজন্য আমার জন্য ওরা মেয়ে দেখতেছে। আচ্ছা আঙ্কেল, চলি আমি। এই বলে আবির ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশের বাবা মা দুজনেই বেরিয়ে পড়ে আবিরের সাথে। কিছুক্ষণ পরে ওনারা আবিরের বাসায় আসে। ওখানে বাকি সবাই ছিল। ওনাদের সাথে কথা বলে আকাশের রুমে ওনারা এসে দেখে আকাশ ঘুমাচ্ছে আর আশেপাশে একটা মেয়ে বিছানার মাথায় রেখে ঘুমিয়ে পড়ে। বাবা বললেন, এই মেয়েটা? আবির বলল, ওটা আমার বোন। আসলে সারাক্ষণ আকাশের সাথে একজন থাকতে হয়, কখন আকাশের কি প্রয়োজন তা তো বলা যায় না। মা বলল, আমি কি আকাশকে আমার বাসায় নিয়ে যেতে পারি? আবির বলল, দেখুন আন্টি, এরকম অবস্থায় না নিয়ে যাওয়াই ভালো হবে আমি মনে করি। আপনারা চাইলে এখানে এসে দেখা করে যেতে পারেন। মা বলল, তাহলে আমরা বরং অপেক্ষা করি। বাবা বলল, কিন্তু এখন তো সন্ধে হয়ে আসতেছে। আবির বলল, তাহলে আপনারা বরং কাল সকাল 10টার দিকে আসেন। বাবা বললেন, ঠিক আছে, তাই করব। ওনারা নিচে নেমে এসে ইরার বাবা মাকে দেখতে পায়। বাবা বললেন, আপনার উপরে আমি অনেক কৃতজ্ঞ থাকব, আপনারা আমার ছেলেটাকে বাঁচিয়েছেন। আব্বু বলল, এমনভাবে বলবেন না, আপনি আগে আপনার পরিবারকে ঠিক করেন। দেখুন, আমি চাইলে আকাশকে আমার বাসায় ঘর জামাই করেও রাখতে পারবো, কিন্তু আকাশ নিজেই কয়েক মিলিয়নের মালিক, সেজন্য ওকে যে আমি রাখবো সেটা ওর সম্মানে লাগবে। তাই আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলে দেখেন। বাবা বললেন, আমি তো আজকে ওকে বাসা থেকে বের করে দেব। আব্বু বলেন, আপনার ভাইকে বাসা থেকে বের করে দিয়ে বাসায় সিকিউরিটি ব্যবস্থা করবেন, নয়তো দেখবেন আপনার উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে। বাবা বললেন, সেই সুযোগ আমি ওকে দিব না। এই বলে ওনারা বাসায় এসে রাজীব আর ওনার মেয়েকে বাসা থেকে বের করে দেয়। এতে রাজীবের সম্মানে অনেক লাগে। রাজীব তো অনেকটা হুমকিও দেয়।
হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে আসে। পরের দিন আকাশের বাবা মা আসে আবিরের বাসায়। তবে ওনারা এসে দেখে কয়েকটা ওয়েটার এখানে এসেছে। ওয়েটার বলল, ম্যাম এই নিন 15 দিনের ইনকাম। ইরা বলল, এইগুলো আমাকে না দিয়ে আকাশকে দাও। ওয়েটার বলল, স্যার তো এখন কোনো কিছু করতে পারবে না ঠিক মতো। ইরা বলল, আচ্ছা তোমরা যাও, তোমাদের বেতন। ওয়েটার বলল, স্যার সুস্থ হয়ে আগে হোটেলে ফিরে আসুক, তারপর না হয় আমাদের বেতন উনি দিতে পারবেন। ইরা বলল, ঠিক আছে তাহলে যাও তোমরা, আকাশ উঠলে আমি বলে দেব। ওয়েটার বলল, ঠিক আছে ম্যাম তাই করুন। এইদিকে ওয়েটারগুলো চলে যায়। ওরা যাওয়ার একটু পরে আকাশের মা বাবা রুমে এসে ডলারগুলো দেখে ইরাকে জিজ্ঞেস করে। ইরা ওনাদের সবটা বলে, তারপর ডলারগুলো ইরা আলমারিতে রেখে দেয়। কিছুক্ষণ পরে আকাশ ঘুম ভেঙে যাওয়ার পরে ওর বাবা মাকে দেখতে পাবে, তা কল্পনাও করতে পারেনি। ওনাদের দেখে তাকিয়ে চোখ থেকে পানি পড়তে থাকে। ওনারা দুজনেই এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরা বলল, আন্টি এতটা শক্ত করে ধরলে ও যে ব্যথা পাবে। ইরার কথা শুনে ওনারা ছেড়ে দেয়। তারপর আকাশ ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। আজকে আকাশের মা ওকে খাইয়ে দেয়। ইরা পাশেই ছিল। 15 বছর পরে নিজের মায়ের হাতে খাচ্ছে, এর চেয়ে আনন্দ আর কি বা হতে পারে। খাওয়া শেষ হলে ইরা বলল, আঙ্কেল আন্টি আপনারা একটু বাইরে যান, আমি ওকে গোসলটা করিয়ে নিই। মা বলল, ঠিক আছে আমরা নিচে অপেক্ষা করতেছি। ইরা বলল, আকাশ তোমার হোটেল থেকে লোক এসে ডলার দিয়ে গেল, বলেছে তোমাকে যেন ডলারগুলো দেই। আমি আলমারিতে রেখে দিয়েছি। তোমার ব্যাংক অ্যাকাউন্ট তো আমি জানি না, নয়তো অ্যাকাউন্টে জমা দিতাম। আকাশ বলল, তোমার কাছেই রাখো, পরে আমি ব্যাংকে নিয়ে যাব। কিছুক্ষণ পরে আকাশকে গোসল করিয়ে সবটা চেঞ্জ করিয়ে দেয়। পরে আবারও আকাশের বাবা মা এসে আকাশের সাথে কথা বলতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বাবা বলল, আকাশ তুমি তাহলে সুস্থ হলে আমাদের বাসায় চলে আইসো। আকাশ বলল, আমি যেখানে থাকি ওইটা বিক্রি করে দিয়ে তারপর আসবো। বাবা বলল, ঠিক আছে। এইদিকে দেখতে দেখতে দিন যেতে থাকে। ওইদিকে আকাশও সুস্থ হতে থাকে। 10 দিন পরে আবিরের জন্য মেয়ে দেখাও শেষ করে ফেলে। আকাশ এখন সুস্থ হওয়ার পর আবিরের বিয়ে ওনারা ঠিক করে। সেখানে আকাশের বাবা মাও আসে। বিয়ের অনুষ্ঠান শেষ হয় তখন ইরার বাবা মা আব্বু বলল, আবিরের তো বিয়ে হয়ে গেল, এখন আপনি যদি রাজি থাকেন তাহলে এবার আমি ইরার সাথে আকাশের বিয়েটাও দিতে চাই। বাবা বললেন, বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তা ওরা যদি এখনই বিয়ে করতে রাজি হয় তাহলে তো ভালো, যদি ওরা আরও কয়েকটা দিন পরে করতে চায় তাহলে ওদের ইচ্ছা। আব্বু বললেন, আচ্ছা আমি ইরাকে ডেকে আনতেছি। ইরার বাবা ইরাকে ডেকে আনে। অন্যদিকে আকাশকেও ডেকে আনা হয়। ওরা আসার পরে বাবা বললেন, আচ্ছা তোমরা দুজন কবে বিয়ে করতে চাও তা আমাদের বলো, আমরা তাহলে সে অনুযায়ী তোমাদের বিয়ে ঠিক করব। ইরা বলল, আব্বু সবে মাত্র ভাইয়ের বিয়ে হলো, আগে নতুন বাবির সাথে গল্প করি, ওনার হাতে রান্না খাই, তারপর না হয় বিয়ে করব। এই ধরুন 7 দিন পরে আমাদের বিয়ের তারিখ ঠিক করলে হবে। আকাশ তুমি কি বলো? আকাশ বলল, তুমি যখন বলছো তখন আমার কোনো কিছু বলার নেই। আব্বু বলল, ঠিক আছে তাহলে 7 দিন পরেই ঠিক করে রাখি। আকাশ বলল, তবে রাজীব আর ঈশা কিন্তু আপনাদের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাবে, সেজন্য এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আব্বু বলল, আমি যে সব সময় ঠিকই খেয়াল রাখতেছি। এইদিকে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে যায় ওদের বাসায়। এতদিন আকাশ যে বাসায় থাকতো ওই বাসাটা বিক্রি করে দেয়। বিক্রি করে চলে আসে ওখান থেকে নিজ বাড়িতে। অন্যদিকে ঈশা বলল, আব্বু আব্বু। রাজীব বলল, কি হয়েছে ঈশা? ঈশা বলল, আবিরের তো বিয়ে ঠিক হয়ে গেছে। রাজীব বলল, কি বলিস, তুই কিভাবে জানলি? ঈশা বলল, আমাকে আমার একটা ফ্রেন্ড এর ব্যাপারে বলেছে। রাজীব বলল, এখন তাহলে কি করবি? ঈশা বলল, আমি প্রথমে ওই মেয়েটাকে মেরে ফেলবো, তারপর আবিরকে বলবো আমাকে বিয়ে করার জন্য। যদি রাজি হয় তাহলে তো ভালো, আর রাজি না হলে ওকেও মেরে ফেলবো। রাজীব বলল, ঠিক আছে দেখা যাক কি করা যায়। পরের দিন আকাশ বাকি সবাইকে নিয়ে ওর হোটেলে আসে। সেখানে ইরার পুরো পরিবারের সাথে আকাশের পরিবারও আসে। হোটেল দেখে বাকিরা তো অবাক হয়ে যায়, কেননা এত বড় একটা হোটেল আকাশ বানাতে পারবে তা ওনারা ভাবতেও পারেনি। বাবা বলল, আকাশ এত বড় হোটেল তোর? আকাশ বলল, হ্যাঁ আব্বু, আম্মু যদি ব্যাংকে আমার জন্য ডলার না রাখতো তাহলে আজকে হয়তো বা এইসব কিছু থাকতো না। আম্মু বলল, আমি আগে বুঝতে পেরেছিলাম তোর সাথে আবারও খারাপ কিছু হতে যাবে, সেজন্য আমি আগে এই ব্যবস্থা করে রেখেছি। আব্বু বলল,
তা ইরা দাঁড়িয়ে আছিস কেন? তুই তো সবটা চিনিস এই হোটেলের। ইরা বলল, আব্বু আমি নিজেই এই হোটেলের ভিতরে কখনো আসিনি। আব্বু বলল, কি বলিস? আকাশ বলল, ও ঠিক বলেছে, সেজন্য আমি চাই আমাদের বিয়ের পুরো অনুষ্ঠান এই হোটেলেই হোক। আব্বু বলল, তাহলে তো ভালো হবে, এতে বাকি সবাই জানতে পারবে কিভাবে তোমার এই হোটেলে বিয়ের অনুষ্ঠানও করে নিতে পারে। আকাশ বলল, চলুন তাহলে আমরা ভিতরে আসি। তারপর ওনারা ভিতরে আসে। আকাশ ওনাদের নিয়ে একটা রুমে আসে, যেই রুমটা এখনকার সবচেয়ে দামি রুমের মধ্যে একটা। এখানে ওদের খাবার দেওয়ার জন্য 5 জন ওয়েটার রাখা হয়েছে। এরপর খাবার অর্ডার দেওয়া হলো। একে একে সব ওয়েটার আসতে থাকে খাবার নিয়ে। আকাশ বলল, দেখো তোমাদের ভয়ের কিছু নেই, ওনারা আমার পরিবার বলে তোমাদের মনে একটু ভয় আছে বুঝতে পারছি আমি, তবে চিন্তা করো না, তোমরা রিল্যাক্সে কাজ করো। ওয়েটার বলল, জি স্যার। ওরা খাবার দিতে থাকে। খাবার খাওয়া শেষ হলে ইরা ওদের 5 জনকে কিছু ডলার বকশিশ দেয়, কিন্তু ওরা তা নেয়নি, সেজন্য ইরাও তেমন কিছু আর বলেনি। কিছুক্ষণ পরে ওরা খেয়ে বেরিয়ে পড়ে। ইরা বলল, তুমি কি আসবে? আকাশ বলল, আমি তো প্রায় 1 মাস হলো হোটেলে এসেছি, এখানে কিছু হিসাবের কাজ আছে, তার উপর তুমি তো বুঝতে পারছো আমাদের বিয়ের অনুষ্ঠানও এখানে করব, সেজন্য ওদের সাথে এই নিয়ে আলোচনা করব। ইরা বলল, ঠিক আছে গেলাম তাহলে আমরা। আকাশ বলল, যাও সাবধানে। ওনারা তো চলে যায়। এরপর আকাশ ওর কেবিনে এসে ওয়েটারদের সাথে কথা বলতে থাকে। এতগুলো দিন কিভাবে কি করেছে, কতটুকু কোন পর্যন্ত করতে পেরেছে, এইসব কিছু নিয়ে আলোচনা করতে থাকে এদের সাথে কথা বলে। এই পুরোপুরি হোটেল সাজানোর ব্যবস্থা করতে থাকে। ওয়েটার বলল, স্যার আমরা ঠিক কত জনের আয়োজন করব? আকাশ বলল, এই ধরো 150 জনের মতো করলে হবে, কেননা আমার পরিবারের বাবা মা, আমি আর বাবা, কিছু বিজনেস পার্টনার, আর বাকিটা আমার শ্বশুরবাড়ির লোকজন। এই বিয়েতে তোমাদের সবাইকে বোনাস দেওয়া হবে। এর বাইরে বিয়ের আয়োজন শেষে যত খাবার থাকবে সেই সব খাবার তোমরা নিজেদের পরিবারের জন্য নিয়ে যেতে পারবে। আবার এটা ভেবো না যে কোনো খাবার থাকবে না, আসলে মেহমান হবে 70-80 জনের মতো। বাকি যে খাবার বাড়তি রান্না হবে সেই সব খাবার তোমরা নিয়ে যেতে পারবে। আকাশের মুখে এমন কথা শুনে ওরা তো কান্না করার মতো অবস্থা। আকাশ বলল, দেখো তোমরা আছো বলেই আমি আছি, যদি তোমরা না থাকতে তাহলে তো আমারও এত কিছু হতো না। ওয়েটার বলল, ঠিক আছে স্যার, ওই দিন তাহলে বাকি সব কাস্টমারের জন্য হোটেল বন্ধ রাখবেন কি? আকাশ বলল, তার প্রয়োজন নেই, যে যেভাবে আছে সেভাবেই চলতে থাকুক, তোমরা তাহলে আজ থেকে সব কিছু সাজানো শুরু করে দাও। ওয়েটার বলল, ঠিক আছে স্যার। ওরা সবটা সাজাতে থাকে। অন্যদিকে আকাশ সবটা ওদের বুঝিয়ে দেয়। কিছুক্ষণ পরে আকাশ চলে আসে ওখান থেকে। অন্যদিকে রাজীব আর ঈশা সবটা জেনে যায়। ঈশা বলল, তুমি দেখেছো আব্বু ওই আকাশের বাচ্চা কি করতেছে? রাজীব বলল, সব কিছুই তো শুনলাম। ঈশা বলল, একটা কাজ করলে কেমন হয়? রাজীব বলল, কি কাজ? ঈশা বলল, কাজটা হচ্ছে আমি যদি ইরার জায়গায় নিয়ে আকাশকে বিয়ে করে ফেলি। রাজীব বলল, কি বলিস? তা কিভাবে সম্ভব হবে? ঈশা বলল, চাইলেই কিন্তু সম্ভব। রাজীব বলল, কিন্তু কিভাবে? এরপর ঈশা ওর বাবাকে কিছু প্ল্যান বলতে থাকে। সবটা শোনার পরে রাজীব বলল, এবার দেখি প্ল্যান অনুযায়ী কাজ হয় কিনা। সেজন্য ওরা নিজেদের মধ্যে সবটা ঠিক করতে থাকে। অন্যদিকে আকাশ বিয়ে শপিং করতে থাকে। একটা পর্যায়ে যা যা কেনার দরকার সব কিছুই কিনে নেয়। 3 দিন পরে বিয়ে, সেজন্য আকাশ সব কিছু নিয়ে হোটেলে চলে আসে, কেননা বিয়ে হোটেলেই হবে, সেজন্য নিয়ে আসে সব কিছু। আকাশের সাথে সাথে ইরাও আসে ওখানে। আকাশ বলল, তুমি কেন আসতে গেলে? ইরা বলল, বিয়ে যখন এখানে হবে তখন আর লেট করব কেন? আকাশ বলল, তুমি তাহলে সাজতে থাকো। ইরা বলল, ঠিক আছে। এইদিকে মেহমান আসতে থাকে। অন্যদিকে রাজীব আর ঈশা গেস্ট হিসেবে সেজে হোটেলের ভিতরে চলে আসে। ওদের কেউ চিনতেই পারেনি, সেজন্য ওরা ছদ্মবেশ ধারণ করে নিয়েছে। একটু পর ওরা ভিতরে এসে সবটা দেখতে থাকে, কিভাবে কি করবে না করবে। আবারও সব প্ল্যান করতে থাকে। প্ল্যান করে ইরার রুমে দিকে যেতে থাকে। ঠিক তখনই ওখানে আকাশ এসে পড়ে, সেজন্য ওরা সামনের দিকে যে যাবে সে সাহস পাচ্ছে না, কেননা হোটেল তো আকাশের, সেজন্য সবাই আকাশের কথাই মানবে, যা ওরা অনেক ভালোভাবেই জানে। কিছুক্ষণ পরে আকাশ এর রুম থেকে বের হয়, সেই সুযোগে ওরা ভিতরে ঢুকে যায়। তখন দেখতে পায় ওই রুমে আরও কিছু মেয়ে ছিল।
এতগুলো মেয়ের মাঝখানে থেকে ইরাকে উঠিয়ে আনা যে সম্ভব নয় তা তারা ভালো করেই জানে। তার উপর এখান থেকে 5টা মেয়েকে সাজাচ্ছে, কারণ এখানে ইরার ভাবি আরও 3জন মেয়ে আছে যারা সবাই একসাথে সাজতে থাকে। সেজন্য ওরা নিজেরাও জানে না ওরা ঠিক কী করবে, তাও সবটা বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু সে ঘুরে ফিরে ব্যর্থ হয়। সেজন্য ঈশা বলে, আব্বু কিভাবে বুঝবো এখানে ইরা কোনটা? রাজীব বলল, তা আমি কি করে বলবো, মুখ এমন অবস্থা, কোনোভাবেই তো বোঝার উপায় নেই। ঈশা বলল, চলো এখন এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় যাই, যখন এদের কাজ শেষ হবে তখনই বাকিটা দেখে নিব। এইদিকে ওরা তো বের হয়, অন্যদিকে আকাশ ওর রুমে বসে বসে সবটা দেখতে থাকে। মানে ঈশা আর রাজীব কি করতেছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আকাশ কোনোভাবে বুঝতে দেয়নি আকাশ যে ওদের দেখতে পাচ্ছে। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে রাজীব বলল, ঈশা কিভাবে কি করবি বলতো? ঈশা বলল, আমি নিজে তো বুঝতে পারছি না, যেখানে যাচ্ছি সেখানে সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে, কিছুতেই বুঝতেছি না কিভাবে কি করব। রাজীব বলল, এখান থেকে বের হয়ে যাবি নাকি? ঈশা বলল, বের হয়ে গেলে তো আমার বিয়েই হবে না। রাজীব বলল, এটা কোনো কথা? ঈশা বলল, কথা। আমার তো মনে হচ্ছে আকাশ আমাদের সব প্ল্যান জেনে গেছে, সেজন্য ও সব কিছু এমনভাবে তৈরি করে নিচ্ছে যেন আমরা যেখানেই যাই না কেন সব কিছু যেন গুলিয়ে ফেলি আমরা। রাজীব বলল, কথা তো ঠিক বলছিস, ও কিন্তু আমাদের দেখছি কিভাবে, সেটাই তো কোনোভাবে বুঝতে পারছি না। ঈশা বলল, এই যে ক্যামেরার মাধ্যমে। রাজীব বলল, তাহলে চল আমরা এখান থেকে যাই, যদি কোনোভাবে আমাদের চিনে ফেলে আর টার্গেট করে ফেলে তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। ঈশা বলল, তাহলে কি বিয়ে না করে বেরিয়ে পড়ব? রাজীব বলল, এই ছাড়া আর উপায় নেই, চল বের হই, এই নিয়ে পরেও ভাবা যাবে, এখন চল এখান থেকে আমরা যাই। ঈশা বলল, ঠিক আছে চলো তাহলে। কিছুক্ষণ পরে ওনারা দুজন বেরিয়ে পড়ে, কেননা ওদের উপর আকাশের যে নজর রেখেছে তা ওরা বুঝে গিয়েছে। এই দিকে গেস্টরা আসা শুরু করতে থাকে। কিছুক্ষণ পরে ইরা সাজানো শেষ হয়ে যায়, তাই ওকে নিয়ে স্টেজে আনা হয়। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। এরপর খাবারের আয়োজন করা হয়, সবাই খেয়ে চলে যেতে থাকেন। এইদিকে সন্ধ্যা হয়ে আসে, সেজন্য ওয়েটারকে বলে দেয় সবটা। আকাশ বলল, তোমাদের মধ্যে যাদের পরিবার এখানে থাকে তারা খাবার নিয়ে পরিবারের কাছে চলে যাও, আর যাদের পরিবার এখানে নেই তারা হোটেলে থেকে যাও, সাথে খাবারগুলো খেয়ে নিও। ওয়েটার বলল, এখানে 30 জনের ওয়েটারের বাসা এখানেই, বাকি বাসা তো অন্য জেলায়। আকাশ বলল, তাহলে ওই 30 জন বাসায় চলে যাক, বাকিরা এখানেই থাকো, আমি গেলাম, তোমরা তাহলে সবটা খেয়াল রাখিও ঠিক মতো। ওয়েটার বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবটা সামলে নেব। আকাশ চলে আসে ইরাকে নিয়ে। রাতে বাকি কাজ সেরে ওরা দুজন চলে আসে বাসর ঘরে, দুজনে বসে আছে। ইরা বলল, কি ব্যাপার, তুমি কি বসেই থাকবে নাকি কিছু বলবেও? আকাশ বলল, এতদিন তো শুধু বলেই গেলাম, আজকে শুধু দেখেই যাব। ইরা বলল, ও তাই নাকি? আকাশ বলল, জি ম্যাডাম, তা একটা কথা। ইরা বলল, কি কথা? আকাশ বলল, তোমার জন্য কিছু এনেছিলাম। ইরা বলল, কি এনেছো? আকাশ বলল, এই নাও একটা বক্স। এরপর ইরা বক্স খুললে ওখানে 2টো কানের দুল দেখতে পায়। ইরা বলল, ওয়াও, অনেক সুন্দর তো, তা এইগুলা কি আমার জন্য? আকাশ বলল, তোমার জন্য কেন হবে, এগুলো তো পাশের বাসার ভাবির জন্য এনেছিলাম। ইরা বলল, তা ওনার জন্য এনে থাকলে তুমি সেগুলো আমাকে কেন দিচ্ছ? আকাশ বলল, তুমি কি আজও মানুষ হবে না? ইরা বলল, আমাকে দেখে কি তোমার গরু মনে হয়? আকাশ বলল, গরু হলেও দাম থাকতো। এরা বলল, তুমি কি চাও আমি ঝগড়া করি? আকাশ বলল, এই তুমি ঝগড়াও করতে পারো? এরা বলল, পারি, কিন্তু এত বছর ঝগড়া করিনি, কিন্তু তোমার কারণে মনে হচ্ছে এখন করতে হবে। আকাশ বলল, আরে তোমাকে এগুলো দিয়েছি মানে তোমার জন্যই এনেছি। এরা বলল, আরে আমি তো জমা করতেছি। আকাশ বলল, ও তাই বলো। একটু পর শুরু হয় ওদের বাকি কাজ, কিন্তু সব কাজের ব্যাপার তো আর সবাইকে বলা যায় না, না বলাই ঠিক। পরের দিন সকালে দুজনে গোসল করে নিচে নেমে এসে নাস্তা করতে থাকে। তখন আকাশের বাবা ছিল ওখানে। বাবা বলল, আকাশ, তোকে একটা কথা বলবো বলবো বলে ভাবতেছি, কিন্তু বলবো কিনা সেটাই বুঝতেছি না। আকাশ বলল, যা বলার বলো। বাবা বলল, বলতেছি আমার এত বড় ব্যবসা একা সামলাতে পারছি না,
তুই থাকলে আমার জন্য সুবিধা হতো। আকাশ বলল, কিন্তু আমি আমার হোটেল রেখে তোমার ব্যবসা দেখব কি করে? বাবা বললেন, সেজন্যই তো তোকে জোর করতে পারছি না। আকাশ বলল, কিন্তু একটা কাজ করা যায়। বাবা বলল, কি কাজ? আকাশ বলল, ওই হোটেলটা ইরা সামলাক। ইরা বলল, আমি কি করে সামলাবো? আকাশ বলল, তুমি শুধু যাবে ওখানে, এসে সবটা ঠিক মতো হচ্ছে কিনা সে সব দেখবে। ইরা বলল, কিন্তু আমাকে কি প্রতিদিন যেতে হবে? যদিও যাই, ঠিক কি কি কাজ করতে হবে আমাকে? আকাশ বলল, তুমি 4-5 দিন পরে একবার গেলেই হবে। হোটেলে এসে 2-3 ঘন্টা কাজ করবে। এই কয়েকদিন কি হয়েছে না হয়েছে সবটা তুমি বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে ম্যানেজার আছে, ওনার সাথে কথা বলবে। ইরা বলল, আচ্ছা, সপ্তাহে যদি 1-2 বার যেতে হয় সেটা তো তুমি নিজেই একাই পারো, আমাকে আবার এইসবের ভিতরে টানছো কেন? বাবা বলল, ইরা কিন্তু ঠিক কথাই বলেছে। যখন অফিস কাজ থাকবে না তখন তুই হোটেলে এসে ঘুরে যেতে পারবি। আকাশ বলল, তাও করা যায়। তাহলে থাক ইরা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি মায়ের সাথে বাসায় থাকলেই হবে। ইরা বলল, ওইটাই ভালো আমার জন্য। আকাশ বলল, কিন্তু বাবা, রাজীব চাচা আর ঈশা কিন্তু আমাদের ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। বাবা বলল, তুই কি শিওর? আকাশ বলল, হ্যাঁ আব্বু, এবং কি ওরা বিয়ে তো এসেছিল আমাদের ক্ষতি করার জন্য। আমি সবটা ক্যামেরাতে বুঝতে পেরে একটা কাজ করতে থাকি, যার জন্য তেমন কিছুই ওরা করতে পারেনি। বাবা বলল, তাহলে তো ভালোই হয়। এখন তাহলে কি করবি? আকাশ বলল, আপাতত লাইফটাকে কিছুদিন উপভোগ করি। তবে একটা কথা, ওরা কিন্তু আমাদের উপরে টার্গেট করবেই, সেজন্য আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। বাবা বলল, ঠিক আছে, এমনিতেই বাসায় সিকিউরিটি আছে, তা দিয়ে আশা করি হয়ে যাবে অনেক কিছু। আকাশ বলল, ঠিক আছে। এই বলে আকাশ হোটেলে চলে যায়। ওকে এভাবে হোটেলে দেখে বাকিরাও কিছুটা অবাক হয়। ওয়েটার বলল, কি ব্যাপার স্যার, আপনি এখানে? আকাশ বলল, আমি আসতে কোনো অসুবিধা নাকি? ওয়েটার বলল, তেমন কিছু না স্যার, আসলে আপনার তো গতকালই বিয়ে হয়েছে আর আপনি আজকে এখানে, সেজন্য অবাক হয়েছি। আপনাকে ওনারা আসতে দিল কি করে? আকাশ বলল, আমি এসেছি তোমাদের বোনাস দেওয়ার জন্য। এই নাও, এখানে সবার বোনাস আছে, যা সবার হাতে হাতে দিয়ে দিবে। ওয়েটার বলল, জি স্যার, অবশ্যই দিব। এইদিকে আকাশ তেমন কোনো কথা বলেনি, ওখানে সবটা ঠিক করে চলে আসে ওখান থেকে। রাতে বাসায় ফিরে ইরার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। অন্যদিকে ঈশাও এই কয়েকটা দিনে রকির সাথে আবার হাত মিলিয়েছে। রকি বলল, ঈশা, তুমি কি বিয়ে করনি? সেজন্য আমি অবাক হচ্ছি। ঈশা বলল, সেসব ছাড়ো, তোমার সাথে আমার কিছু কাজ আছে। রকি বলল, কি কাজ? ঈশা বলল, তোমার সামনে 2টো ছবি আছে, এই 2টো ছবিতে থাকা লোকজনকে মেরে ফেলতে হবে। রকি বলল, এটা তো আকাশের ছবি, আর পাশের মেয়েটা কে? ঈশা বলল, এটা অন্য কারোর, তুই পারবি কিনা মারতে তা আমাকে বল আগে। রকি বলল, এই রকি পারে না এমন কোনো কাজ নেই। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতে চেয়েছি। ঈশা বলল, কি কথা? রকি বলল, বিয়ে করবে আমাকে? ঈশা বলল, তুই কি এতদিন বিয়ে করিসনি? রকি বলল, না রে, বিয়ে তো করতে চেয়েছিলাম কিন্তু মেয়ে পাচ্ছি না। ঈশা বলল, তোর যে গেট আপ, তোকে তো কেউই বিয়ে করতে চাইবে না। রকি বলল, কথাটা অবশ্যই ঠিক বলছিস, সেজন্য তো তোকে আমি বিয়ে করতে বলছি। ঈশা বলল, আগে তোকে যে কাজটা করতে দিয়েছি সেই কাজটা ভালোভাবে করে দেখা। রকি বলল, তুই কোনো টেনশন করিস না, আমি সবটা করে নিব। ঈশা বলল, মনে থাকে যেন। এই বলে ঈশা ওখান থেকে চলে আসে। এরপর রকি ওর লোকজনকে রেডি করতে থাকে, কেননা ওরা আজ রাতেই অ্যাটাক করবে, সেজন্য সব প্ল্যান করে রাখে। রাতের বেলায় ওরা ঠিকই আসে ওদের বাসায়। এখানে এসে কিছু লোক আকাশকে কেমিক্যাল গন্ধ শুকিয়ে অজ্ঞান করে ফেলে, আবার কিছু লোক আবিরের বউকে তুলে নিয়ে আসে। পরের দিন সকালে বাসার সবাই ঘুমাচ্ছে, কারণ আকাশের সাথে সাথে ইরাকেও শুকিয়েছে, তেমন ওই বাড়ির আবিরের বউয়ের সাথে আবিরকেও শুকিয়েছে। কিছুক্ষণ পরে ওদের ঘুম ভাঙার পরে ওরা বুঝতে পারে। তার কিছুক্ষণ পরে আবির ইরাকে সবটা জানায়। ইরা ও আবির বলে, দুজনের কথা শুনে তখন ওদের বুঝতে বাকি রইল না এই ঘটনাটা কে ঘটিয়েছে। সেজন্য আবির বলল, আমার তো মনে হচ্ছে এটার সাথে ঈশা জড়িত। ইরা বলল, আমারও সেম মনে হচ্ছে। আবির বলল, তাহলে এখন কি করা যায়? ইরা বলল,
ওরা কোথায় আছে, কি করতেছে, এইসব কোনো বিষয়ে আমরা জানি না। আবির বলল, একটু অপেক্ষা করো, দেখো ওরা কোনো কন্টাক্ট করে কিনা। ইরা বলল, ওইটার আশায় আছি আমি। একটু পরে আকাশ ওর হাতের ঘড়ির সাহায্যে ইরার কাছে ওর বর্তমানের লোকেশন পাঠিয়ে দেয়। সেজন্য ওরা দুজনেই থানায় এসে কিছু পুলিশের সাথে করে ওই ঠিকানায় চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই জায়গায় ঘিরে রাখে। তখন পুলিশ বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা সবটা দেখে নিব। ইরা বলল, যা করার একটু তাড়াতাড়ি করবেন। পুলিশ বলল, জি তাই হবে। অন্যদিকে ঈশা আর রকি বসে আছে ওদের নিয়ে, ওদের সাথে কাজীও আছে। আকাশ বলল, ঈশা কাজীর সাথে কেন? ঈশা বলল, তোর আর নীলিশার বিয়ে দেব। আকাশ বলল, তোর কি মাথা ঠিক আছে? ঈশা বলল, মাথা আমার ঠিক আছে, তোর জন্য আবিরের সাথে আমার ঝামেলা হয়েছে, তাহলে আমি তোকে এখানে রাখবো কেন বল? তোর জন্য তো আমাকে নতুন করে ব্যবসা করতেই হবে। সেই জন্য তোর সাথেই যদি নীলিশার বিয়ে করে দিই, তাহলে তোদের মধ্যে আবার শত্রুতা আবার গড়ে উঠবে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কি হতে পারে? রকি বলল, বা ঈশা, এটা তোর মাথায় নাকি অন্য কিছু? কিভাবে এত কিছু ভাবলি? ঈশা বলল, মাঝে মাঝে ভাবনা চলে আসে। এই বলে ওদের বিয়ে দিতে যাবে, তখনই ওখানে পুলিশ চলে আসে। এসে পাশে থাকা বাকি লোকদের ধরে নেয়। ওদের সাথে সাথে ঈশা আর রকিকেও ধরে নেয়। ঈশা বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আকাশ বলল, এত সহজে তো তোমাকে ছাড়বো না। একটা কাজ করুন, ওরা তো আমার বিয়ে দিতে চেয়েছিল, আপনি একটা কাজ করুন, ওদের বিয়ে দিয়ে দিন এখনই। ঈশা বলল, আমি ওর মতো লম্পট ছেলেকে কখনোই বিয়ে করব না। আকাশ বলল, বিয়ে না করতে চাইলেও তোমাকে করতে হবে। একটা সময় তো দুজন দুজনকে ঠিকই ভালোবেসেছিলে। ঈশা বলল, তখন তো ও ভালো ছিল, কিন্তু এখন ওর কথাও ভালো না। তার সাথে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আকাশ বলল, তুই যেখানে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিস, সেখানে আমি তো তোকে এত সহজে ছেড়ে দিব না। তাই কাজী সাহেব ওদের বিয়ে পড়ান। ওরা প্রথমে অনেক মানা করলেও পরে একটা সময় কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। আকাশ বলল, এবার স্বামী স্ত্রী একসাথে জেলে এসে সংসার করতে থাক। তা তোর বাপ কোথায়? ওনাকে ছাড়াও একা একা হয়ে যাবি। ঈশা বলল, আমি জানি না উনি কোথায়। আকাশ বলল, না জানলে কোনো কিছু করার নাই, আপনারা ওদের নিয়ে যান, ঈশাকে ভালো করে মারবেন, তাহলে দেখবেন সব সত্যি বলে দিবে। পুলিশ বলল, জি স্যার, আমরা ওদের নিয়ে যাচ্ছি। আকাশ বলল, জি নিয়ে যান। পুলিশ এদের বাকিদের ঠিকই নিয়ে যায়। ওনাদের সাথে সাথে আকাশ আর বাকিরাও চলে আসে বাসায়। বাসায় এসে আকাশ জানতে পারে রাজীব চৌধুরী আকাশের হোটেলে এসে ধরা খেয়েছে। মানে উনি হোটেলে এসে ডলার চুরি করতে এসেছিল। আকাশ বলল, একটা কাজ করো, ওনাকে এখানেই রাখো, আমি আসতেছি। ওইটার বলল, ঠিক আছে স্যার। কিছুক্ষণ পরে আকাশ সবাইকে নিয়ে হোটেলে আসে আর সবটা দেখে আকাশ বলল, মিস্টার রাজীব চৌধুরী, একটা সময় তো মেয়ের পাল্লায় পড়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আর আজকে তারই হোটেলে এসেছেন চুরি করতে। বাবা বললেন, তোকে আমি কত আপন করেছিলাম, আর তুই কিনা আমার সাথে বড় ধোঁকা দিলি। রাজীব বলল, আমাকে এবারের মতো মাফ করে দাও। বাবা বলল, তোকে যা শাস্তি দেওয়ার আকাশই নিজেই দিবে। আকাশ বলল, ওনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে না। একটা কাজ করো, হোটেলে যা কিছু আছে সব কিছু ওনাকে দিয়ে ধুয়ে নিব। যদি ধুয়ে নিতে না চায়, তাহলে ওনাকে খাবার দিবে না। এক কথায় এই হোটেলে ওনার জন্য একটা জেলের মতো থাকবে। কথাটা শুনে রাজীব চৌধুরী চিৎকার করে উঠল। আর এই হোটেলের কাহিনী দিয়ে যেমনটা গল্প শুরু হয়েছিল, এই হোটেলের কাহিনী দিয়ে গল্পটা শেষ হলো।